আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের। পরবর্তী কর্মদিবসে পরিপত্র। দল হিসেবে বিচারের বিধান রেখে ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদন। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ঘোষণায় বাঁধ ভাঙা উল্লাস ছাত্র জনতার। পরিপত্র জারি না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি নেতাদের। সার্বভৌমত্ব বিক্রি করে কোনো কিছু করতে দেয়া হবে না। চট্টগ্রামে তারুণ্যের সমাবেশে মির্জা ফখরুল। দেশকে তাবেদারি রাষ্ট্র হতে না দেওয়ার হুঁশিয়ারি তারেক রহমানের। দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য গঠন করা হচ্ছে ট্রুথ ও রিকনসিলিয়েশন কমিশন, জানালেন আইন উপদেষ্টা। দোষীদের সাজা নিশ্চিতে বদ্ধপরিকর অন্তর্বর্তী সরকার। এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত ভারত পাকিস্তান। দুপক্ষের সম্মতিতে অভিনন্দন জানালেন ট্রাম্প। মোদি শাহবাজকে ধন্যবাদ জানালেন ডক্টর ইউনূস। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে। শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক শেষে একথা জানান আইন উপদেষ্টা। দল হিসেবে বিচারের বিধান রেখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশোধনী অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান ডক্টর আসিফ নজরুল। এছাড়া ৩০ কর্মদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। ছাত্র জনতার অভ্যুত্থানের ৯ মাস পর গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজপথে নামে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। পরে ফ্যাসিবাদ বিরোধী সব শক্তি ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলে। প্রথমে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান, পরে শাহবাগে ব্লকেড সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন তারা। ৩ দফা দাবিতে অনড় থাকে আন্দোলনকারীরা। এমন প্রেক্ষাপটে শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক জরুরি বৈঠকে বসে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 2 ঘণ্টারও বেশি সময় ধরে চলে আলোচনা। রাত 11টার পর সাংবাদিকদের সামনে আসেন উপদেষ্টারা। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, রাজনৈতিক দল তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীর শাস্তির ক্ষমতা দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত সন্ত্রাস বিরোধী আইনে সাইবার স্পেস সহ দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার পরিপত্র পরবর্তী কার্যদিবসে জারি করা হবে বলেও জানান উপদেষ্টা। সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী ৩০ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানান ডক্টর আসিফ নজরুল। উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী ৩০ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর আগে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ১৯৭১ সালের ২৬ মার্চ আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া সরকার। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে শাহবাগে আছেন রিপোর্টার আদনান তুর্য, সরাসরি যাচ্ছি তার কাছে। এখনো অসংখ্য মানুষ রয়েছে। দর্শক, আমি এই মুহূর্তে শাহবাগের যে 4 রাস্তার মোড় রয়েছে সেই মোড়ে দাঁড়িয়ে আছি। এই দিকে আসলে এক ধরনের পাঁচমিশালি আন্দোলন চলতে পাচ্ছে। আমার ঠিক পিছনে এনসিপির কিছু নেতাকর্মীরা তারা মাইক দিয়ে স্লোগান দিচ্ছেন, মাঝে মধ্যে ভাষণ দিচ্ছেন, এবং আমার ঠিক পিছনে অর্থাৎ কিনা মেট্রো রেলের স্টেশনের নিচে খেলাফত আন্দোলনের কিছু নেতাকর্মীরা এবং জামাত শিবিরের কিছু নেতাকর্মীরা তারা স্লোগান দিচ্ছেন, ভাষণ দিচ্ছেন। শেষ খবর
পাওয়া পর্যন্ত এনসিপির যারা নেতাকর্মী রয়েছেন অর্থাৎ কিনা হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, আখতার হোসেন, নাসিরউদ্দিন পাটোয়ারি, তারা এই মুহূর্তে শাহবাগ থানার মধ্যে মিটিং করছেন। এখনো কোনো অফিসিয়াল ব্রিফিং আসেনি, তবে যেই মুহূর্তে 11:30টায় উপদেষ্টারা বৈঠক শেষ করলেন এবং আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করার এক ধরনের তথ্য আমরা পাই, তারপরে আসলে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া এই শাহবাগ এলাকায় দেখা গিয়েছিল। কিছু মানুষ ছিলেন যারা বলছিলেন যে হ্যাঁ আমরা খুশি রয়েছি, কিন্তু কিছু মানুষ ছিলেন যারা বলছিলেন না, আমাদেরকে আসলে আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে না বরঞ্চ আওয়ামী লীগকে একটি জঙ্গি সংগঠন হিসেবে এবং তাদের সকল কার্যক্রম যাতে নিষিদ্ধ করা যায় সেই জন্য লিখিত এক ধরনের দলিল তারা চাচ্ছিলেন বা এক ধরনের শক্ত স্টেটমেন্ট তারা উপদেষ্টা মণ্ডলীর কাছ থেকে আশা করছিলেন। কিন্তু উপদেষ্টা মণ্ডলীর মধ্যে থেকে কেউ এখন পর্যন্ত ওরকম কেউ কিছু বলেনি এবং বর্তমানে যারা এখানে রাতভর ধরে রয়েছেন, যে তরুণ প্রজন্মরা রয়েছেন বা বৃদ্ধ মধ্যবয়স্ক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বর্তমানে রয়েছেন, তাদের মধ্যে যেই মতামতটা এই মুহূর্তে বেশি প্রচার হচ্ছে সেটা হচ্ছে যে তারা এই রায় নিয়ে যে উপদেষ্টা মণ্ডলীর জরুরি বৈঠক হলো তারপরে যে সিদ্ধান্ত হলো আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে কার্যক্রম নিষিদ্ধ করার, সেই বিষয়ে তারা খুশি নন, তারা এক ধরনের শক্ত অবস্থান চাচ্ছেন। দর্শক, যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলি, এই মুহূর্তে আশেপাশে আসলে ওভাবে কিরকম আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখা যাচ্ছে না। 12টা পর্যন্ত আসলে যমুনার অভিমুখে বেশ একটা শক্ত আইন শৃঙ্খলা রক্ষার একটা নিরাপত্তা বেষ্টনী ছিল, কিন্তু এই মুহূর্তে আসলে কোনো দিকেই কোনো পুলিশ বা আর্মির কোনো নিরাপত্তা রক্ষীকে আমরা দেখতে পাচ্ছি না। এক ধরনের চারিপাশে এক ধরনের শব্দ স্লোগান দিয়ে বেশ জমায়েতের মধ্যে রয়েছে, কিন্তু কোনো নিরাপত্তা কর্মীকে আমরা কোথাও দেখতে পাচ্ছি না। দর্শক, এরপরে আসলে কি হবে তা জানার জন্য সকলেই আগ্রহী আছেন এবং সবাই আসলে যেহেতু এনসিপির মুখপাত্র হাসনাত আব্দুল্লাহ এই আন্দোলনটি এক ধরনের শুরু করেছিলেন, তার ডাকি সকল মানুষ শাহবাগ যমুনার সামনে এতদিন অবস্থান করেছিল, তাই সবাই আসলে হাসনাত আব্দুল্লাহর মুখ থেকে শেষ পর্যন্ত শুনতে চাচ্ছিল যে তারা আসলে কি করবে। যখন যমুনার অভিমুখে প্রথম সবাই সংবাদটি শুনলো যে আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে, তারপরে একটি মিনি ট্রাকের উপরে দাঁড়িয়ে আখতার, হাসনাত এবং সার্জিস জনগণের উদ্দেশ্যে কিছু কথা বলছিলেন। সেখানে হাসনাত বলেছেন যে যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগের নিষিদ্ধ করার সরাসরি কোনো ঘোষণা আসে ততক্ষণ পর্যন্ত তারা রাজপথ ছাড়তে মানা করেছেন এবং এবং তখন আখতার বলছিলেন যে আমরা আলোচনা করব, আমরা মিটিং করব এবং আলোচনা মিটিং করার পরবর্তীতে যে সিদ্ধান্তটি আসবে সে সিদ্ধান্ত জানার জন্য তারা অপেক্ষা করতে বলেছেন। তার আগ পর্যন্ত সে সকল জনগণকে যে জনগণরা এতদিন ধরে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য রাজপথে ছিলেন, যেই জনগণরা এতদিন ধরে আওয়ামী লীগের যেই দোসররা যারা এতদিন ধরে বিভিন্ন অন্যায় অত্যাচার করে আসছিলেন এবং এক ধরনের নিরাপত্তা শঙ্কায় ছিলেন যে মানুষগুলা, তারা আসলে এক ধরনের আশ্বাস নিয়ে রাত্রেবেলা বাসায় ফিরতে যাচ্ছেন। সেই আশ্বাস না পাওয়ার আগ পর্যন্ত তারা কোনো ধরনের রাজপথ ছাড়তে চাচ্ছে না বলে আমাদের কাছে সর্বশেষ তথ্য আছে। আমরা যদি এই মুহূর্তের শেষ পরিস্থিতির দিকে বলতে চাই, পিছনে ঠিক মাঝখানে যে জমায়েতটা রয়েছে সেই জমায়েতে তরুণ প্রজন্মরা রয়েছে, বর্তমানে এনসিপির নেতাকর্মীরা রয়েছে এবং তার ঠিক ওই পাশে কিছু অন্যান্য মানুষজন রয়েছেন, ক্যাম্পাসের কিছু মানুষজন রয়েছে এবং এই মুহূর্তে আসলে শুধুমাত্র এখানে যে রাজনৈতিক নেতাকর্মীরা বা শুধুমাত্র এনসিপির নেতাকর্মীরা রয়েছেন ব্যাপারটা এরকম নয়। এই মুহূর্তে এই জায়গায় বিভিন্ন রাজনৈতিক সংগঠনের মানুষজন রয়েছেন, যেমন হেফাজতে ইসলাম, জামাত শিবির, জুলাই ঐক্য এবং জুলাই যেসব সংগঠনগুলো রয়েছে সেই সকল সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা এই জায়গায় রয়েছেন। সবার মধ্যেই এক ধরনের শঙ্কা কাজ করছে যে আসলে শেষ মুহূর্তের নির্দেশনাটা আসলে কি আসতে পারে, তারা কি রাজপথে থাকবে নাকি তারা এর পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এই রাজপথে অবস্থান করবে। এছাড়াও আমার কাছে যা বলতে পারি সেটা হচ্ছে মৌচাকের ওই পাশ থেকে এবং যমুনার সামনের ওই মোড়টা পর্যন্ত পুরো রাস্তা এই মুহূর্তে ব্যারিকেড দিয়ে ব্লক করে রাখা হয়েছে, অর্থাৎ কিনা এখান থেকে কোনো অ্যাম্বুলেন্স এবং জরুরি গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি যেতে পারছে না। এছাড়াও আশেপাশে যে জনগণরা রয়েছে তাদের মধ্যে বেশ স্বতঃস্ফূর্ততা রয়েছে, তারা নিজেরা স্লোগান দিচ্ছেন, তারা আশেপাশের মানুষজনদের সাথে কথা বলছেন এবং সবার মধ্যেই এক ধরনের শঙ্কা রয়েছে যে শেষ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারটি আসলে কোন জায়গায় গিয়ে দাঁড়ায়।
আমরা যদি পিছনে যে সিনারিও দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি সেখানে যদি বলতে চাই, নিয়মিত বিভিন্ন তরুণ নেতাকর্মীরা আসছেন, তারা বিভিন্নভাবে অনুপ্রেরণা দেওয়ার চেষ্টা করছেন এবং এই কয়দিন ধরে আসলে আওয়ামী লীগের বিচার নিয়ে যেই একটি আলোচনা তৈরি হয়েছে, দেশের মধ্যে যে এক ধরনের আলোচনা সমালোচনা তৈরি হয়েছে, সেখান থেকে আসলে কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা প্রয়োজন সেই বিষয়ক বিভিন্ন বক্তৃতা, বিভিন্ন ভাষণ আমরা শুনতে পাচ্ছি। গত 16 বছর ধরে আওয়ামী লীগের যেই আমলটি চলছিল তার মধ্যে নির্বাচন কারচুপির বিভিন্ন যে অভিযোগগুলো রয়েছে এবং গত জুলাই আন্দোলনে আওয়ামী লীগের যেই আচরণটি রয়েছে, যে কার্যক্রমগুলি রয়েছে এবং জুলাই আন্দোলনের নেতাকর্মীদের প্রতি যেই আক্রমণের শিকার এর পরবর্তীতে তারা হয়েছেন, সব কিছু মিলিয়ে এক ধরনের নিরাপত্তা শঙ্কায় আসলে জুলাই আন্দোলনের পরবর্তীতে সবাই রয়েছেন যারা জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন। সেখান থেকে তারা এই মুহূর্তে আওয়ামী লীগের সকল ধরনের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ চাচ্ছেন এবং আওয়ামী লীগ যেন একটা জঙ্গি সংগঠন হিসেবে তাদেরকে আখ্যায়িত করা যায়, বাংলাদেশের আইন যাতে এইভাবে কাজ করতে পারে সেই নির্দেশনায় তারা চাচ্ছেন। তারা উপদেষ্টাদের কাছ থেকেও এই ধরনের কথা আশ্বাস করতে যাচ্ছে যে তারা শক্তভাবে বলবেন। আমি আসলে কিছু মানুষের সাথে যখন কথা বলছিলাম তখন তাদেরকে জিজ্ঞাসা করছিলাম যে ঠিক কী কারণে আপনারা মনে করছেন যে এই মুহূর্তে উপদেষ্টা মণ্ডলী থেকে এক ধরনের টালবাহানা চলতে পারে, কেন তারা সরাসরি কিছু বলছেন না। সেখান থেকে তারা বলছেন আসলে তারা এখনো সন্দেহ করেন যে উপদেষ্টা মণ্ডলীর মধ্যে এখনো কিছু আওয়ামী লীগের দোসর রয়েছেন, এখনো কিছু আওয়ামী লীগের কিছু দোসর রয়েছেন যারা এই মুহূর্তে সেই আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারটি চান না। এই মুহূর্তে যদি আমি এই জায়গা থেকে কিছু মানুষ আছেন তাদের সাথে যদি কথা বলতে চাই, তাদের মতামত যদি জানতে চাই, ভাই আপনার কি মনে হয় এই রায়টার পর জনগণ আসলে কি ভাবছে বা তারা কি চাচ্ছে? আসলে আমি যে কথাটা ক্লিয়ার করে বলতে চাই, বাংলাদেশে মাস পিপলের এবং ছাত্র জনতার যে মহা আন্দোলনের মধ্যে দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, সেই ফ্যাসিস্ট সরকারের পতনের পরে আমরা যদি বিশ্বব্যাপী তাকাতে চাই, যে কোনো পতিত সরকারের বিদায় পরবর্তী সেই রাজনৈতিক দল অটোতে নিষিদ্ধ হয়ে যায়। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গত 8 মাস ধরে বাংলাদেশের বিভিন্ন রাজপথে মিছিল মিটিং সহ নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এমত অবস্থায় সাম্প্রতিক সময়ে ফ্যাসিস্ট সরকারের সাবেক রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ সাহেব বাংলাদেশ প্রধান যে এয়ারপোর্ট ঢাকা এয়ারপোর্ট ব্যবহার করে বিদেশের পাড়িতে গিয়েছেন একটি হত্যা মামলার আসামি হওয়ার পরে দিও। এমত অবস্থায় ছাত্র জনতা আবারও রাজপথে এসেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করানোর জন্য। জি, আমরা যা শুনছিলাম জনগণও বলছে যে বিগত জুলাই আন্দোলনের পরবর্তী সময়েও যেই ধরনের পরিস্থিতি চলছিল, এই সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের রাষ্ট্র থেকে চলে যাওয়া এবং সব মিলিয়ে তারা আসলে পরিস্থিতি নাই। এই মুহূর্তে আমার কাছে শাহবাগ থেকে ছিল সর্বশেষ তথ্য। রাজধানীর শাহবাগ থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী আদনান তুর্য। বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তের ঘোষণায় উচ্ছ্বসিত আন্দোলনকারীরা। দলটির বিচার, জুলাই ঘোষণাপত্র সহ সব সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের আশা তাদের। এছাড়া পরিপত্র জারির আগ পর্যন্ত রাজপথ না ছাড়ার আহ্বান জানান জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। শনিবার সকাল থেকেই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে স্লোগানে প্রকম্পিত রাজধানীর শাহবাগ চত্বর। বেলা ৩টার পর থেকে ছাত্র জনতার এই গণ অবস্থান কর্মসূচির দ্বিতীয় দিনে রাজনৈতিক দল ছাড়াও যোগ দেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আওয়ামী লীগ আমলে সংঘটিত খুন, গুমসহ মানবতার বিরোধী নানা অপরাধের ফিরিস্তি তুলে ধরে দলটিকে নিষিদ্ধের দাবি জানান আন্দোলনকারীরা। এর মাঝেই দাবি আদায়ে রাত ৮টায় সরকারকে দেওয়া হয় ১ ঘন্টার আলটিমেটাম। বেঁধে দেওয়া সময় পেরিয়ে গেলে আন্দোলনকারীরা মিছিল নিয়ে রওনা হন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার দিকে। যদিও পরে তারা অবস্থান নেন ইন্টারকন্টিনেন্টাল মোড়ে। সেখানেও একই দাবি নিয়ে চলতে থাকে স্লোগান। এর প্রায় 2 ঘন্টা পর অনেকটা কাঙ্ক্ষিত ঘোষণা আসে যমুনা থেকে। খবর আসে বিচার হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগ কোনো কার্যক্রম চালাতে পারবে না। এতে উচ্ছ্বাসে ফেটে পড়েন আন্দোলনকারীরা। যদিও তাৎক্ষণিক আলোচনার মাধ্যমে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত রাজপথ না ছাড়ার আহ্বান জানান জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। নিষিদ্ধ না করে ঘরে ফিরবো না, আমরা সেই ঘোষণা রেখেছি, সেই ওয়াদা রেখেছি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ছেড়েছি। এখন বাংলাদেশে 90% সমস্যা দূর হয়ে যাবে। এটা ছিল আমাদের দলের আকাঙ্ক্ষার প্রথম একটা বিষয় যে আওয়ামী লীগ বা আওয়ামী লীগ দূষণ যারা খুনি, যারা আমার ভাইদের খুনি, তাদেরকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, এর জন্য আমরা খুবই আনন্দিত। আজকে আওয়ামী লীগের নিষিদ্ধের মধ্য দিয়ে
এই জুলাই বিপ্লবের পূর্ণতা পেল। অফিশিয়ালি আপনাদেরকে কিছু জানানোর আগ পর্যন্ত কেউ রাজপথ ছেড়ে যাবেন না। এদিকে দল নিষিদ্ধ এবং জুলাই ঘোষণাপত্র সহ সরকারের নেয়া সব সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন হবে এমনটাই চাওয়া অভ্যুত্থানকারীদের। যদি রাজনৈতিক দলগুলো এভাবেই আমাদেরকে বাধ্য করতে থাকে, নানানভাবে এই ছাত্র জনতাকে বাধ্য করতে থাকে যে রাস্তায় নেমেই এই ফয়সালা হওয়া বিষয়গুলো পুনর্ফয়সালা করার জন্য, তাহলে আসলে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আসলে ছাত্র জনতার হাতেই থাকবে। এই দল হিসাবে কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করেনি, বরং তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করছে। আমরা মনে করি অতি দ্রুত বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে দল হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এদিকে এক ফেসবুক পোস্টে বিপ্লবী ছাত্র জনতাকে অভ্যুত্থান জানিয়েছেন জুলাই আন্দোলনের অন্যতম নেতা নাহিদ ইসলাম। জুলাই ঘোষণাপত্র ও বিচারের প্রশ্নে সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান তার। জুলাই অভ্যুত্থানের সময় থেকেই অভিযোগ সে সময়ের শাসক শাসনের নামে করেছিল শোষণ, আর তখন থেকেই সে সময়ের শাসকের যে দল, সেই দলকে নিষিদ্ধ করার দাবি ছিল সাধারণের। আর সেই জায়গা থেকে আজকের এই আন্দোলনের পরে এই খুশি বলে দেয় কতটা চাওয়া ছিল এইখানকার যারা আন্দোলনকারী রয়েছেন তাদের মধ্যে। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের ঘোষণায় আনন্দ মিছিল নিয়ে সড়কে নেমেছে সারা দেশের ছাত্র জনতা। রাত 11টায় আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধের ঘোষণা আসার পরই আনন্দধ্বনি দিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন চট্টগ্রাম, খুলনা, বরিশাল, বগুড়া, নেত্রকোনা সহ সারা দেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জামাত শিবিরের নেতাকর্মীরা। কোথাও কোথাও পড়া হয় শোকরানা নামাজও, করা হয় মিষ্টি বিতরণ। এ সময় তারা দ্রুত প্রজ্ঞাপন জারি ও আইনি প্রক্রিয়ায় নিষিদ্ধ সহ গণহত্যাকারীদের বিচারের দাবি জানান। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিক্রি করে কোনো কিছু করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চট্টগ্রামের পোলো গ্রাউন্ডে দলটির তারুণ্যের সমাবেশে তিনি আরও বলেন, আওয়ামী লীগকে আর দেখতে চায় না দেশের মানুষ। এ সময় দেশ জিম্মি করে স্বার্থ আদায়ের পায়তারা নিয়ে সতর্ক করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, কেউ নির্বাচন বানচাল করতে পারবে না। রেজাউল হক রিপন ও মোবারক শুভর ছবিতে আহমেদ সালেহিনের রিপোর্ট। আমি দুরন্ত তরুণ, আমি অশান্ত জাগ্রত বরুণ, আমি দুর্দম্য দুর্বার তীক্ষ্ণ তিক্ত, নতুনত্বের উন্মাদনায় আমি সিক্ত। কবিতার লেখার মতোই তারুণ্যের জয়গান ফুটে উঠেছে চট্টগ্রামের ঐতিহাসিক পলো গ্রাউন্ডে। তীব্র তাপপ্রবাহ উপেক্ষা করে দূর দূরান্ত থেকে আসেন হাজার হাজার তরুণ জনতা। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও যুবদলের উদ্যোগে সমাবেশ ঘিরে বাদ ভাঙা উচ্ছ্বাসে মাতেন নেতাকর্মীরা। শনিবার বিকেল 3টায় শুরু হওয়ার আগেই চট্টগ্রাম বিভাগের 11 জেলার নেতাকর্মীতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় পলো গ্রাউন্ড। চমক হিসেবে সমাবেশের মঞ্চে আসেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। চট্টগ্রাম থেকে জাতীয় পর্যায়ে আরও খেলোয়াড় তৈরির আহ্বান জানান তিনি। ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, এনি স্পোর্টস, এই স্পোর্টস ওনারা প্রমোট করবেন ইন দ্য রাইট পসিবল ওয়ে, যেরকম চিটাগাং থেকে আবার আমরা আগের দিনে ফিরে যাই। দেশ জিম্মি করে স্বার্থ আদায়ের চেষ্টা নিয়ে সতর্ক করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশে নির্বাচনী হাওয়া বইছে, কেউ সেই নির্বাচন বানচাল করতে পারবে না। কোন গোষ্ঠীর স্বার্থ আদায় করা সম্ভব হবে না। তাদেরকে জনগণের কাছে যেতে হবে। জনগণকে বাইরে রেখে দেশকে জিম্মি করে কারো স্বার্থ আদায় করতে দেওয়া যাবে না। দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না মন্তব্য করে সব ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তরুণরা আবার জেগে উঠুন, আপনার অধিকার আপনার করে কেড়ে নিন বন্ধুগণ। আমরা বাংলাদেশের 18 কোটি মানুষ এই আওয়ামী লীগকে দেখতে চাই না। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিক্রি করে আমরা কোনো মতেই কোনো কিছু করতে দেব না। নেতারা আরো বলেন, তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজন নির্বাচিত জনপ্রতিনিধি, যারা জবাবদিহি করবে জনগণের কাছে। বিগত 3টি জাতীয় সংসদ নির্বাচনে দেশের তরুণদের বড় একটি অংশ ভোট দিতে পারেনি এমন অভিযোগ রয়েছে। আর সেই তরুণদেরই দাবি, তাদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য মূলত জনপ্রতিনিধিত্ব সরকার প্রতিষ্ঠায় একটি জাতীয় সংসদ নির্বাচন প্রয়োজন, এবং তাই দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় সংসদ নির্বাচনের একটি রূপরেখা দেবে, এমনটাই প্রত্যাশা করছেন এই সমাবেশে আসা তরুণরা।
চট্টগ্রামের পোলো গ্রাউন্ড থেকে আহমেদ সালেহিন, সময় সংবাদ। বাংলাদেশকে তাবেদারি রাষ্ট্র হতে না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারেক রহমান। বিগত সময়ে সংবিধান লঙ্ঘনকারীদের বিচারের আওতায় আনার আহ্বান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের। বিকেলে গুলশানে বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি বলেন, পলাতক স্বৈরাচার যেন কোনো সুযোগ না পায় সে বিষয়ে জাতি ঐক্যবদ্ধ। জনমনে যাতে কোনো ধোঁয়াশা তৈরি না হয় সেজন্যই সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা জানতে চায় বিএনপি। সব ধর্মমতের মানুষের নিরাপদ সহাবস্থান নিশ্চিতে পরিপূর্ণ গণতন্ত্র প্রয়োজন বলেও জানান তারেক রহমান। বাংলাদেশকে যাতে আর কেউ ভবিষ্যতে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, গণতন্ত্র বিরোধী পলাতক তাবেদার অপশক্তি যাতে আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, এই দুটো বিষয় কিন্তু বাংলাদেশের গণতান্ত্রিকামী জনগণ আর কোনো আপোষ মানতে রাজি নয়। যারা সংবিধান লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিল তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নিতে হবে। গুম, খুন, অপহরণ, দুর্নীতি, লুটপাট, টাকা পাচারকারী, বর্বর বন্দিশালা আয়নাঘরের প্রতিষ্ঠাতা, পতিত, পলাতক, পরাজিত অপশক্তির পুনর্বাসন চায় না এই বাংলাদেশের মানুষ। পার্বত্য চট্টগ্রামের স্বায়ত্তশাসনের দাবি জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ। আর সংবিধান ছাড়া অন্যান্য সংস্কার প্রস্তাবনা 2-1 মাসের মধ্যে বাস্তবায়নের দাবি জানিয়েছে গণফোরাম। সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এই দাবি জানায় দল দুটি। কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, প্রথমবারের মতো সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের যে সুযোগ তৈরি হয়েছে তা কাজে লাগাতে হবে। 5 সংস্কার কমিশনের প্রস্তাবনায় ঐকমত্য তৈরি করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনা করছে জাতীয় ঐকমত্য কমিশন। শনিবার সকালে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর সঙ্গে বৈঠকে বসেন কমিশন সদস্যরা। জাতীয় সংসদের এলডি হলে বৈঠকে ইউপিডিএফ এর পক্ষে নেতৃত্ব দেন দলটির সংগঠক মাইকেল চাকমা। স্বাগত বক্তব্যে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, নাগরিকের অধিকার প্রতিষ্ঠার জন্য ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সনদ তৈরির কাজ করছে কমিশন। রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এমন এক ব্যবস্থার মধ্য দিয়ে যেখানে নাগরিক যেন কোনো অবস্থাতেই মনে না করেন যে তার অধিকার ভুলুণ্ঠিত হয়েছে, তার যেন এই অধিকার থাকে, এই প্রতিষ্ঠান থাকে যা তার অধিকারকে সুরক্ষা করবে। গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে যে রাষ্ট্র মানবিক মর্যাদা নিশ্চিত করে, সামাজিক সুবিচার নিশ্চিত করে, সকলের মধ্যে সাম্য প্রতিষ্ঠা করে, সেই লক্ষ্যে আমরা সকলে কাজ করার চেষ্টা করছি। আলোচনা শেষে ইউপিডিএফ এর সংগঠক মাইকেল চাকমা জানান, পার্বত্য এলাকায় নাগরিকরা সব সময় নির্যাতিত হয়ে আসছে, এর স্থায়ী প্রতিকার করতে হবে। তিনি বলেন, আঞ্চলিক দলগুলোর নিবন্ধন নিশ্চিত করা, নিবন্ধন শর্ত শিথিল করার দাবি জানিয়েছে তার দল। অভ্যুত্থান পরবর্তী আজকে যে 2025 সালে এসে 24-25 সালে এসে যেন আর সেই 72 সালের যে ভুল পুনরাবৃত্তি না হয়, এবং এখনই আমাদের সময়, এই সময়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেন সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকে পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধানের প্রকৃত পথ খুঁজে বের করা হয়। এদিন বিকেলে গণফোরামের সঙ্গেও বৈঠকে বসে কমিশন। বৈঠক শেষে দলটির নেতারা বলেন, সময় ক্ষেপণ না করে 2-1 মাসের মধ্যেই সংবিধান ছাড়া অন্যান্য সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়ন করতে হবে। নেতারা জানান, মুক্তিযুদ্ধের অবদান অক্ষুণ্ণ রেখেই সংবিধান সংশোধনের দাবি জানিয়েছেন তারা। আর সময় নষ্ট করা আমাদের উচিত হবে না। এটা যদি দীর্ঘসূত্রতার মধ্যে আমরা পড়ে যাই, তাহলে অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের মনে যে স্বপ্ন আবার নতুন করে আসছে, সেটা বাস্তবায়িত হয়তো আবার আমরা পিছিয়ে যেতে পারি। প্রথম ধাপের বৈঠকে এখন পর্যন্ত 29টি রাজনৈতিক দল কমিশনের সঙ্গে বৈঠকে অংশ নিয়েছে। মে মাসের মাঝামাঝি সময়ে শুরু হওয়ার কথা রয়েছে দ্বিতীয় দফার বৈঠক। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। প্রবেশের সময় আরও থাকছে, গ্রীষ্মের খরতাপে বিপর্যস্ত জনজীবন, গরম থাকবে আরও 1 সপ্তাহ। চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াস, প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ। দেশের শান্তি ও স্থিতিশীলতায় গঠন করা হচ্ছে ট্রুথ ও রিকনসিলিয়েশন কমিশন। বিকেলে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক মতবিনিময় সভায় কথা জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এছাড়া গুম প্রতিরোধ ও প্রতিকারে একটি শক্তিশালী আইন করা হবে জানিয়ে তিনি বলেন,
দোষীদের সাজা নিশ্চিতে বদ্ধপরিকর অন্তর্বর্তী সরকার। আওয়ামী লীগ সরকারের শাসনামলে নিখোঁজ স্বজনদের ফিরে পেতে সবসময়ই সরব ছিল গুমের শিকার ব্যক্তিদের পরিবার পরিজনরা। তবে মা কিংবা সন্তানের এই কান্না ছুঁয়ে যায়নি বিগত সরকারকে। সেই গুম সংস্কৃতি চিরতরে দেশ থেকে মুছে দেওয়ার লক্ষ্যেই শনিবার বিকেলে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ 2025-এর দ্বিতীয় খসড়ার পর্যালোচনা বিষয়ক মতবিনিময় সভার আয়োজন করে আইন মন্ত্রণালয়। অনুষ্ঠানের শুরুতেই গুমের অধ্যাদেশের খসড়ায় বেশ কিছু অসঙ্গতি তুলে ধরেন বক্তারা। কমান্ডারদের ব্যাপারে যদি সঠিক তাদেরকে দায়বদ্ধ করা না যায়, তাদেরকে যদি জবাবদিহিতার আওতায় না আনা যায়, তাহলে এই জাতীয় অপরাধের রিকারেন্স কখনোই রোধ করা যায়। আসামিরা আমাদের আইনের গলি দিয়ে বের হওয়ার সম্ভাবনা থাকবে। আপনার স্টেট যেটা আছে, একটা ইনকোয়ারির বিধান আছে অ্যান্টি কারাপশন কমিশনে, সেই ইনকোয়ারিটা করেন, অনুসন্ধান করে আপনি সাথে সাথে এফআইআর এর ব্যবস্থা করেন। এ সময় বক্তারা বলেন, গুমের বিচার হতেই হবে, তবে এজন্য দরকার শক্তিশালী একটি আইন। এই ইস্যু যদি আমরা সমাধান করতে না পারি, তাহলে বাংলাদেশ রাষ্ট্র একটা ভয়াবহ অস্থিতিশীলতার দিকে চলে যাবে। এক হচ্ছে যে আমরা প্রেক্ষিতটা বর্ণনা ঠিক করে করি, দুই হচ্ছে আদৌ এই কমিশনের দরকার আছে কিনা সকলে একটু বসে চিন্তা করি, তিন হচ্ছে জেলায় জেলায় ট্রাইব্যুনালের আমি কোনো যুক্তি দেখতে পাচ্ছি না, ইটস মেকিং মি স্কেয়ার্ড। সভায় আইন উপদেষ্টা জানান, দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য গঠন করা হচ্ছে ট্রুথ ও রিকনসিলিয়েশন কমিশন। গণহত্যার এবং মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে তাদের উপযুক্ত বিচার করে তাদেরকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য যা যা করা যায় সেটার লক্ষ্যে আমরা বদ্ধপরিকর। এবং তারা যে এই জাতিতে একটা বিচ্ছিন্ন, এই জাতির মূলধারা থেকে বিচ্ছিন্ন, সেটাকে এস্টাবলিশ করার জন্য হলেও আমাদের ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করতে হবে। জুলাই গণহত্যায় মানবতা বিরোধী অপরাধে জড়িতদের সাজা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর বলেও জানান আইন উপদেষ্টা। কমিশনের কথা বলেছেন। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। আব্দুল হামিদের দেশ ত্যাগে জড়িতদের ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে যশোরে এক অনুষ্ঠানে তিনি বলেন, ভারতীয় মিডিয়া সংবাদের নামে নাটক মঞ্চস্থ করে। যিনি প্রেসিডেন্ট ছিলেন তাকে যে উনি যে চলে গেলেন, সেই বিষয়ে যারা সত্যিকার অর্থে এই পুরো বিষয়টার সাথে জড়িত, আমরা সবাইকে অ্যাকাউন্টেবল করব। ওই পারে নিউজটা হয়ে গেছে এন্টারটেনমেন্ট, কে কত জোরে কথা বলতে পারে, কে কত নাটক করতে পারে, এইটা হচ্ছে ওইখানে নিউজের ওইখানে নিউজের ভ্যালু এমন না যে আপনি কি মানুষকে ইনফর্ম করা। আমি কেন নিউজ করি? মানুষকে ইনফর্ম করা, মানুষকে জানানো। সেখানে আসলে ইনফর্ম করার কোনো, ইন্ডিয়ান মিডিয়ার মধ্যে ইনফর্ম করার কোনো দায়িত্ব নাই। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগে গাফিলতি কার জানতে কাজ করছে তদন্ত কমিটি। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শনের সময় একথা জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, জড়িতরা কেউ ছাড় পাবে না। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগ ঘিরে নানা মহলে তোলপাড়ের মধ্যে শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। ইমিগ্রেশন কার্যক্রম পরিদর্শন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন উপদেষ্টা। জানান, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগের ঘটনায় ছাড় পাবেন না দায়ীরা। এসপি অফিস থেকে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো কাগজ পাঠাইছে আমার জানা নাই, এই জন্য কিন্তু একটা ইনকোয়ারি কমিটি করা হয়েছে, যেহেতু ইনকোয়ারি কমিটিটা এটা পুঙ্খানুপুঙ্খানু দেখে এটার বিরুদ্ধে একটা আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বলবে, এবং এটার জন্য যারা দোষী তারা কেউ আইনের আওতায় তাদের শাস্তি পেতেই হবে। ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফেরাতে চেষ্টা চলছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এটার জন্য তো প্রক্রিয়া সবসময় জারি আছে। ইন্টারপোলের মাধ্যমে আমরা তো চেষ্টা করতেছি। অনেক তো জানেন যে এটা তো ইন্টারপোল তো আমার কথার সাথে সাথে তো কাজ করবে, ওইটা তো আর আমার আন্ডারে না, ওইটা তারা সময় হয়তো তারা তাদের আইন কানুন মতো তারা ব্যবস্থা নেয়। জনভোগান্তি এড়াতে রাস্তায় আন্দোলন না করারও অনুরোধ করেন উপদেষ্টা। সবারই দাবি দাওয়াটা যদি রাস্তা ছেড়ে এমন জায়গায় করে যেখানে জনগণের ভোগান্তি না হয়, ওই জায়গায় করতে পারলে সবচেয়ে ভালো। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার ছোট ভাই শামীম ইস্কান্দারের বাসায় এক পারিবারিক অনুষ্ঠানে যোগ দেন। রাত 9টায় গুলশানের ফিরোজা বাসা থেকে বের হয়ে তার ভাইয়ের বাসায় যান। এ সময় তার বড় ছেলে তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান সঙ্গে ছিলেন।
2018 সালের 8 ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় কারাদণ্ড হলে এরপর দেশে আর কোনো পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে পারেননি বিএনপি চেয়ারপারসন। 7 বছর পর এবারই প্রথমবারের মতো পারিবারিক কোনো অনুষ্ঠানে যোগ দিলেন তিনি। 5 আগস্ট পরবর্তী সময়ে গত নভেম্বরে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দেন সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া। 4 মাস লন্ডনে চিকিৎসা শেষে গত 6 মে দেশে ফেরেন বিএনপি চেয়ারপারসন। দেখছেন প্রবাসের সময়, সঙ্গেই থাকুন। গ্রীষ্মের খরতাপে পুড়ছে সারা দেশ। তীব্র গরমে বিপর্যস্ত প্রাণ প্রকৃতি। আবহাওয়া অফিস জানায় সারা দেশের ওপর দিয়ে বইছে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ। এ অবস্থা আরও 1 সপ্তাহ থাকবে বলে পূর্বাভাসে বলা হয়েছে। প্রখর রোদে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে 42 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গ্রীষ্মের খরতাপ যেন ধারণ করেছে রুদ্র মূর্তি, যাতে পড়ছে রাজপথ, দুর্বিষহ হয়েছে জনজীবন। কেবল সিলেট ছাড়া এই দাবদাহ বয়ে যাচ্ছে দেশের প্রতিটি জেলায়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বলছেন 12 মের পর বৃষ্টি হলে কিছুটা প্রশমিত হতে পারে এই দহন দৈত্য। রাজধানীর মতো তাপমাত্রার পরদে নাজেহাল ঢাকার বাইরের জনজীবনও। গত কয়েকদিন ধরে বিভিন্ন জেলায় তাপমাত্রা রেকর্ড হয়েছে 39 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস। এর মধ্যে সর্বোচ্চ ছিল রাজশাহী ও চুয়াডাঙ্গায়। 40-43-এর মতো সেলসিয়াস চলছে তাপমাত্রা। তো সামনে যদি বৃষ্টি হয় তাহলে ভালো লাগবে। কোনো ফ্যান আছে, ফ্যান থাকলেও ফ্যানের কাজ হয় না, প্রচুর গরম। আর গরমে তো সহ্য করতে পারছি না। গরম বলতে আমার তো সহ্য হচ্ছে না, ঠিক আছে, তোর না ফাইরে থাকতেছি। গরমের জন্য আমাকেও খারাপ লাগে, আমি মাঝে মাঝে তো মাঠে আগ্রেস খাই নিলাম। আবহাওয়াবিদ বলছেন আগামী 18 বা 19 মের পর থেকে দাবদাহ কমে ধীরে ধীরে স্বস্তি ফিরতে পারে। ধীরে ধীরে আস্তে আস্তে অনেক জেলা থেকে আস্তে আস্তে প্রশমিত হতে পারে। তবে খুলনা, রাজশাহীর কিছু অংশ, বরিশাল এবং চিটাগাঙে অনেক জায়গায় তাপপ্রবাহ থাকতে পারে। তো পুরো দেশ তাপপ্রবাহ মুক্ত হতে গেলে একটু সময় দিতে হবে, মানে অপেক্ষা করতে হবে আমাদের 18-19 তারিখ পর্যন্ত। চলমান মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত স্বাস্থ্যগত ঝুঁকি এড়াতে বিনা প্রয়োজনে বাইরে না যাওয়ার পরামর্শ এই আবহাওয়াবিদের। পুরোপুরি জেলা বাংলাদেশ। শবনব নিবিড়, সময় সংবাদ, ঢাকা। তীব্র জ্বালানি সংকটে ভুগছে দেশের রফতানিমুখী শিল্প খাত। এরই মধ্যে যা আতঙ্ক ছড়িয়েছে ক্রেতাদের মনে। এমন দাবি করে তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তারা বলছেন নিরবচ্ছিন্ন গ্যাস বিদ্যুতের অভাবে 35% কমেছে উৎপাদন সক্ষমতা, বাড়ছে অপচয়। চলতি অর্থবছরের প্রথম 10 মাসে তৈরি পোশাক রপ্তানি হয়েছে $3,264 কোটি। গেল অর্থবছরে একই সময়ে যার পরিমাণ ছিল $2,967 কোটি। অর্থাৎ বছর ব্যবধানে খাতের রপ্তানি আয় বেড়েছে 10%। অবশ্য প্রবৃদ্ধির এমন পরিসংখ্যানেও তৃপ্তির ঢেকুর তুলতে পারছেন না রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তারা, কারণ জ্বালানি সংকটে ভুগছেন তারা। গ্যাসের প্রেশার যেখানে থাকা উচিত 10 to 15 PSI, গত 3 সপ্তাহ ধরে গ্যাসের প্রেশার এখন 0। উদ্যোক্তারা বলছেন শুল্ক যুদ্ধের অস্থিরতায় ক্রয়াদেশ দেওয়ার ক্ষেত্রে অনেকটাই ধীরে চলো নীতিতে চলছেন মার্কিন ক্রেতারা। কারখানায় আসা ক্রয়াদেশও সময় মতো ক্রেতার ঘরে পৌঁছে দিতে দেখা দিয়েছে অনিশ্চয়তা, কারণ নিরবচ্ছিন্ন গ্যাস বিদ্যুতের অভাবে কমছে উৎপাদন সক্ষমতা, বাড়ছে অপচয়। এ অবস্থায় বাজার প্রতিযোগিতায় টিকে থাকতে রপ্তানিমুখী শিল্পে জ্বালানি সংকট মোকাবিলায় সরকারকে পাশে চান উদ্যোক্তারা। এটা ভয়াবহতা সৃষ্টি হয়ে গেছে ইতিমধ্যে ভাইয়াদের কাছে, যে তোমাদের তো তোমরা নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ গ্যাসের অভাবে আমার প্রোডাকশন তোমরা দিতে পারতেছো না। ক্ষতি যেটা হওয়ার হয়ে গেছে, এটা ক্ষতিটা কিভাবে রিপেয়ার করা যায় সেটা নিয়ে কাজ করতে হবে এবং ভবিষ্যতে যেন এই ধরনের সিদ্ধান্তহীনতা না থাকে। অর্থনীতিবিদদের পরামর্শ, রিজার্ভের হিসাবে ঘুরে দাঁড়ানো অর্থনীতিকে টেকসই করতে প্রয়োজনে এলএনজি বাড়িয়ে সচল রাখতে হবে কারখানার চাকা। এখন বেশি দাম দিয়েও জ্বালানি পাওয়া যাচ্ছে না। কাতা সহ অন্যান্য উৎস থেকে আমরা যদি দ্রুত এলএনজি না নিয়ে আসতে পারি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের রপ্তানি বাধাগ্রস্ত হতে পারে। অভ্যন্তরীণ সংকটের কারণে ক্রয়াদেশ হাতছাড়া হলে তা ফিরিয়ে আনা কঠিন হবে বলেও সতর্ক করছেন খাত সংশ্লিষ্টরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। নতুন পোপ নির্বাচনের পর ভ্যাটিকান সিটিতে ভিড় করছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা। অনেকেই আশা করছেন পোপ লিও চতুর্দশ বিশ্বে শান্তি আনার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট।
বৃহস্পতিবার সন্ধ্যা 6:08 ভ্যাটিকান সিটির চিমনি থেকে সাদা ধোঁয়া বের হতেই আনন্দে ফেটে পড়েন প্রায় 1.5 লাখ মানুষ। সাদা ধোঁয়া মানে নতুন পোপ নির্বাচিত হয়েছেন। আগেই জানা গিয়েছিল ওই দিন সন্ধ্যার মধ্যেই নতুন পোপের নাম ঘোষণা হবে। তাই আগে থেকেই সেন্ট পিটার্স বাসিলিকার চারপাশে জড়ো হয়েছিলেন হাজার হাজার মানুষ। নতুন পোপ নির্বাচন করেন 133 জন কার্ডিনাল। এবারের পোপ হচ্ছেন মার্কিন বংশোদ্ভূত রবার্ট ফ্রান্সিস প্রেভোস্ট। তিনি ভ্যাটিকানের 267তম পোপ। নিয়ম অনুযায়ী তার নতুন নাম রাখা হয়েছে পোপ লিও চতুর্দশ। 1282 বছর পর প্রথম ইউরোপের বাইরে থেকে পোপ নির্বাচিত হয়েছিলেন পোপ ফ্রান্সিস। এবারও ইউরোপের বাইরে থেকে দ্বিতীয়বার পোপ নির্বাচিত হলেন, যা ইতালীয়দের কাছে এক নতুন ইতিহাস। ইতালির মানুষ মনে করেন নতুন পোপ বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবেন। এই সময়টা অনেক কঠিন। নতুন পোপ শান্তির কথা বলেছেন, আমরা চাই তিনি সফল হোক। আমরা আশা করছি পোপ যুদ্ধ থামাতে কিছু করবেন, বিশ্ব শান্তিতে তার ভূমিকা থাকবে। পোপ আমাদের তরুণ সমাজের জন্য কাজ করবেন বলেই আমার বিশ্বাস। তিনি কিছু না কিছু করবেনই। খ্রিস্টান ধর্মের ইতিহাস অনুযায়ী যীশু খ্রিস্টের মৃত্যুর পর 33 খ্রিস্টাব্দে প্রথম পোপ হন সান পিয়েত্রো। তিনি ছিলেন যিশুর 12 ঘনিষ্ঠ অনুসারীর একজন। তার নামেই ভ্যাটিকানের প্রধান গির্জার নাম সেন্ট পিটার্স বাসিলিকা। ভ্যাটিকান সিটির নতুন পোপ লিও চতুর্দশ বিশ্ব শান্তির জন্য কাজ করে যেতে পারবেন বলে মনে করেন ইতালীয় নাগরিকরা। তাদের বিশ্বাস, আমেরিকান বংশোদ্ভূত এই পোপ আগামী দিনে সকল দেশের মানুষ এবং রাষ্ট্রের সাথে যোগাযোগ রক্ষা করে বিশ্ব শান্তির জন্য অগ্রণী ভূমিকা পালন করতে সক্ষম হবেন। ভ্যাটিকান সিটি থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। পাকিস্তান থেকে নিরাপদে দেশে ফিরেছেন বাংলাদেশের 2 ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা। জন্মভূমিতে পা রেখে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানান তারা। বিসিবির প্রতিও ধন্যবাদ জানান। গণমাধ্যমে জানিয়েছেন পাকিস্তানে কদিনের ভয়াবহতার অভিজ্ঞতার কথা। এ সময় বিসিবির সর্বোচ্চ চেষ্টায় তাদের সঙ্গে দেশে ফিরেছেন 2 ক্রীড়া সাংবাদিকও। আমরা ফ্লাইট টেক অফ করার 20 মিনিট পরে ওইখানে এয়ারপোর্টে একটা মিসাইল পড়ছে, তো পরার পরে আমরা একটু শক হয়ে গেছি। আতঙ্ক, উৎকণ্ঠা, গেল কয়েকদিনের ভয়াবহ অভিজ্ঞতার পর অবশেষে স্বস্তি রিশাদ, নাহিদ রানার। দেশের মাটিতে পা রেখে শুকরিয়া সৃষ্টিকর্তার প্রতি। ভালো ফিরে আসছি, তো ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। আপাতত রাওয়ালপিন্ডি স্টেডিয়াম এলাকায় ড্রোন হামলার পর ভয় ধরে গিয়েছিল পিএসএল এর প্রতিটা বিদেশি ক্রিকেটারদের মনে। সে সময় আতঙ্কিত হলেও সতীর্থ নাহিদ রানাকে সাহস জুগিয়েছেন রিশাদ। বিশ্বাস ছিল যে কোনো অবস্থাতেই তাদের পাশে থাকবে বোর্ড। নিরাপদে দেশে ফিরে তাই কৃতজ্ঞতা জানিয়েছে বিসিবিকে। আমাদের চেয়ে সবচেয়ে ভয় ছিল বাংলাদেশের মানুষ, তো আমরা সবার কাছে কৃতজ্ঞ যে সবাই আমাদের দোয়া করছে আমরা ভালো ফিরে আসতে পারছি। তো বিসিবি থেকে অনেক খোঁজ খবর নিচ্ছে আমাদের সবসময়, এবং পিসিবি এবং পিএসএল টিম থেকে অনেক খোঁজ খবর নিচ্ছে। নাইজান একটু ঘাবড়ে গেছে এবং একটু চুপচাপ ছিল। আমি চেষ্টা করছি যে ওকে কিভাবে ওকে বলছি যে টেনশনে কিছু না, আমরা দুজন আছি, আল্লাহ তো আছে, সমস্যা নেই ইনশাল্লাহ। আমাদের যারা ফরেন ছিল ওরা অনেক ডিপ্রেশনে পড়ে গেছিল যে ওরা কেমনে যাবে, কি করবে না করবে। প্রথমবারের মতো বিদেশি লিগে খেলতে গিয়েছিলেন নাহিদ, রিশাদ। এই সংঘাতের আগ পর্যন্ত সেখানে অভিজ্ঞতাও ছিল দারুণ, তবে পরবর্তীতে সেখানে যেতে ভয় থাকবে মনে। এরকম হলে একটু ভয় কাজ করবে, তো সিচুয়েশন হিসাবে দেখা যাবে যে যাবো কি যাবো না ইনশাল্লাহ। আমাদের যে টিম ছিল রাহুল কারান্দাজ তো অনেক সাপোর্টিভ এবং সবাই ফ্যামিলির মতো, তো আমি বুঝতে পারিনি যে আমি পাকিস্তানে খেলতে গেছি। রিশাদ, নাহিদ ছাড়াও দেশের 2 ক্রীড়া সাংবাদিকও পড়েছিলেন পাকিস্তানের এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে। ক্রিকেটারদের মতো তাদেরও দেশে আনতে সর্বোচ্চ চেষ্টা করেছে বিসিবি। এক কথায় আমরা বিসিবির কাছে কৃতজ্ঞ, কারণ তারা যে ধরনের সহযোগিতা করেছে, তারা যদি বিশেষ করে বিসিবি প্রেসিডেন্ট ফারুক ভাই, তিনি যদি আসলে ওভাবে না বলতেন, আমি এরকমও শুনেছি যে তিনি এভাবে বলেছেন যে যদি আমার ক্রিকেটার যায় একই সাথে আমার সাংবাদিককেও নিয়ে যেতে হবে। ক্রিকেটের সাথে সার্বক্ষণিক যোগাযোগ ছিল, এখানে একটা বড় রোল প্লে করেছে রিশাদ হোসেন। ভয়ের ব্যাপার তো ছিল, যেমন আগের দিন একটা প্র্যাকটিস সেশন ছিল নাহিদ রানার, ওই গন্ডগোলের মধ্যে আমরা ওইখানে গিয়েছিলাম। তো নাহিদ রানা বলছিলেন যে ভাই মরতে তো হবেই, কিন্তু যদি দেশে গিয়ে মরি, মায়ের কাছে গিয়ে মরি, তখন ওইটা ভালো লাগতো আর কি। আপাতত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত পাকিস্তান। তবে নতুন পরিস্থিতিতে আবারও পিএসএল আয়োজন করা হলে সেখানে যাওয়া হবে কিনা তা জানা নেই রিশাদ, নাহিদের। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।
শঙ্কার মেঘ কেটে গেছে টাইগারদের আমিরাত সফর নিয়ে। 2 ম্যাচে টি-20 সিরিজ খেলতে যথাসময়ে 14 মে দুবাই যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বিসিবির আনুষ্ঠানিক সভা শেষে নিশ্চিত করেছেন পরিচালক ইফতেখার রহমান মিঠু। তবে হাতে এখনও সময় থাকায় পাকিস্তান সফর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরও সময় নিতে চায় বোর্ড। যদিও চলমান পরিস্থিতিতে পাকিস্তান সফরকে ঝুঁকিপূর্ণ বলছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। মিরপুরের হোম অফ ক্রিকেটে ততক্ষণে বৈশাখের তীব্র তাপপ্রবাহ শেষে প্রশান্তির সন্ধ্যা নেমেছে। 5 মে থেকে শুরু হওয়া অনুশীলন এদিন প্রথমবার ফ্লাডলাইটের কৃত্রিম আলোয়। ততক্ষণে খবর পাওয়া গেছে যুদ্ধবিরতিতে সম্মত পাকিস্তান আর ভারত। সারা বিশ্বের মতো স্বস্তি বাংলাদেশেও স্বস্তি ক্রীড়াঙ্গনেও। অবশ্য তাতে অনিশ্চয়তা কাটেনি টাইগারদের পাকিস্তান সফর নিয়ে। যদিও অনুশীলন দেখে তা বোঝার উপায় নেই। ফিল সিমন্সের পাঠশালায় 3 পেসার তানজিম সাকিব, মুস্তাফিজ, হাসান মাহমুদের সঙ্গে হাত ঘুরিয়েছেন সহ অধিনায়ক শেখ মাহিদি। পাশের নেটে শ্যাডো করে সম্মুখে শট দেখাচ্ছিলেন নাজমুল হোসেন শান্ত আর নয়া অধিনায়ক লিটন কুমার দাস। এ তো ছিল সন্ধ্যার খবর। তবে দিনভর বিসিবিতে ছিল ফিস ফাস। অনানুষ্ঠানিক বোর্ড সভাতেই দৃষ্টি সবার। প্রশ্ন ছিল চলমান পরিস্থিতিতে 25 মে থেকে শুরু হতে যাওয়া পাকিস্তান সিরিজ আদৌ স্থগিত কি হচ্ছে, আর পাকিস্তান সফর স্থগিত হলে দুবাই যাবে তো টাইগাররা। শেষমেশ সিদ্ধান্ত আসলো যথাসময়ে হচ্ছে আমিরাত সফর, আর হাতে সময় থাকায় পরিস্থিতির ওপরই ছেড়ে দেওয়া হয়েছে পাকিস্তান সফর। অ্যাজ পার ইন্টারন্যাশনাল কমিটমেন্ট ইউএতে যে 2টা টি-20 ম্যাচ আছে এটা এই শিডিউলে আমরা যাচ্ছি। পাকিস্তানটা কারেন্ট সিচুয়েশন উই আর মনিটরিং। দুবাই ট্রিপ হওয়াতে উই উইল গেট আ অ্যাম্পল টাইম টু ডিসাইড। বাতাসে গুঞ্জন পাকিস্তান সিরিজ হতে পারে দুবাইতেই। যদিও এই ইস্যুতে পিসিবির কাছ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রস্তাবই পায়নি বিসিবি। তবে বর্তমান অবস্থায় পাকিস্তান সফরের ঝুঁকি মনে করিয়ে দিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে কোনো প্রকার ঝুঁকি নেওয়া ঠিক হবে না। পাকিস্তান এম্বাসি থেকেও আমাদেরকে নিরাপত্তা ঝুঁকির বিষয়টি জানিয়েছে। বিসিবি চূড়ান্ত সিদ্ধান্তটা আপনাদেরকে জানাবে। এরকম কোনো ডিসকাশনই হয়নি এখনো। সিচুয়েশন যদি ইমপ্রুভ হয়, ওরা যদি করে, তো এটা ডিপেন্ডস অন দেম। কিন্তু আমরা যেটা হচ্ছে যে রাইট নাও আমাদের ইমিডিয়েট ডিসিশন নেওয়া দরকার ছিল যে দুবাইটা যাওয়ার, বিকজ ওরাও আবার ওদের অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছিল। পাকিস্তান সফর নিয়ে শনিবার সবার আগে অধিনায়ক, সিনিয়র ক্রিকেটার, কোচ সব পক্ষের সঙ্গে আলোচনা করেছে বিসিবির ক্রিকঅপস। তারাও সব সিদ্ধান্তই ছেড়ে দিয়েছেন বোর্ডের ওপর। ওরা বসেছিল আমাদের ক্রিকেট অপারেশনের সাথে, তারাও বোর্ডের ডিসিশনের উপরে দেখবে। অ্যান্ড উই হ্যাভ টোল্ড দ্যাট ফার্স্ট প্রায়োরিটি ইজ সেফটি। তবে শেষ পর্যন্ত বাংলাদেশের পাকিস্তান সফর বাতিল হলে কিংবা স্থগিত হলে 20 মে দুবাই থেকে দেশে ফিরবেন টাইগাররা। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের। পরবর্তী কর্মদিবসে পরিপত্র। দল হিসেবে বিচারের বিধান রেখে ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদন। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, এর জন্য আমরা খুবই আনন্দিত। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ঘোষণায় বাঁধ ভাঙা উল্লাস ছাত্র জনতার। পরিপত্র জারি না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি নেতাদের। সার্বভৌমত্ব বিক্রি করে কোনো কিছু করতে দেওয়া হবে না। চট্টগ্রামে তারুণ্যের সমাবেশে মির্জা ফখরুল। দেশকে তাবেদারি রাষ্ট্র হতে না দেওয়ার হুঁশিয়ারি তারেক রহমানের। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়।